প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায়ের নগদান বই অংশের পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নগদান বইয়ের উপরে এ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাস হয়েছে এবং নগদান বইয়ের বিস্তারিত শ্রেণীবিভাগ আলোচনা করা হয়েছে। আমরা এ পর্যন্ত 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই এবং 3 গড়া নগদান বইয়ের উপরে ক্লাস নিয়েছি এবং সেই আশা করি তোমরা সেই অংশগুলো ভালোভাবে অধ্যয়ন করেছ। তো আজ আমি যে অংশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তব হিসাবরক্ষণের ক্ষেত্রেও এটি খুবই প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটি হলো খুচরা নগদান বই বা বহুগড়া খুচরা নগদান বই। সেই খুচরা নগদান বই নিয়ে আজ আমরা আলোচনা করব। তো খুচরা নগদান বই কি সেটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। খুচরা নগদান বই হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠানে যেখানে প্রতিদিন অনেক বড় বড় অঙ্কের লেনদেন হয়ে থাকে, সেই সকল প্রতিষ্ঠানে বড় অঙ্কের লেনদেনের পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্কের লেনদেনও হয়ে থাকে, যেমন মণিহারি ক্রয়, তারপরে একজন পিয়নকে যাতায়াত খরচ প্রদান অথবা একজন ভিক্ষুককে ভিক্ষা প্রদান, এই ধরনের অনেক কিছু হতে পারে। অর্থাৎ ছোট ছোট 2 টাকা 1 টাকার লেনদেনও হতে পারে। কিন্তু হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী 1 টাকার লেনদেনও কিন্তু হিসাব থেকে বাদ যাবে না। অর্থাৎ যে এই অংশে আমরা লিখে রাখতে হবে না বা এই অংশটুকু বাদ দিয়েই লেখা যাবে, এইরকম কোনো নিয়ম নেই। হিসাব রক্ষণের নীতি হলো প্রত্যেকটি লেনদেন হিসাবের খাতায় পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ হবে। এখন কথা হচ্ছে, এই যে বৃহদায়তন প্রতিষ্ঠান যেখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়ে থাকে, সেখানে নিশ্চয়ই একটি ক্যাশবুক সংরক্ষণ করা হয়ে থাকে। তো সেই ক্যাশবুকে অনেক বড় অঙ্কের লেনদেন লিপিবদ্ধ করা হয়ে থাকে। তো সেই বড় বড় অঙ্কের লেনদেনের পাশাপাশি যদি এই ক্ষুদ্র আকৃতির যে লেনদেন 10 টাকা 15 টাকা 20 টাকা এই ধরনের কোনো লেনদেন যদি লিপিবদ্ধ করা হয়, তাহলে নগদান বইয়ের কলেবর যেমন বৃদ্ধি পায়, তেমনি সেখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। কারণ বড় অঙ্কের লেনদেনের পাশাপাশি ক্ষুদ্র অঙ্কের লেনদেন লিখতে গেলে অনেক সময় একজন ক্যাশিয়ারের পক্ষে অনেক ক্ষেত্রেই ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই অসুবিধা দূর করার জন্য এবং হিসাবের ঝামেলা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণত এই খুচরা নগদান বই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এইখানে যে যা করা হয়ে থাকে সেটি হলো, একজন একটি ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচের ক্ষুদ্র লেনদেনের দৈনন্দিন খরচের যে পরিমাণ তা একটা অনুমান করা হয়ে থাকে পূর্ব থেকেই, এবং পূর্ব থেকেই সেই দৈনন্দিন খরচের অঙ্ক নির্ধারণ করে একটি নির্দিষ্ট মাসে, অর্থাৎ একটি মাসে কত টাকা খরচ হতে পারে সেটা একটা অনুমান করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিদিন যে পরিমাণ গড়ে খরচ হয়ে থাকে সেই গড় হিসাবকে ধরে আমরা যদি আগে থেকে একটি পরিকল্পনা করি যে কত টাকা আসলে মাসে খরচ হতে পারে, সেই মোটামুটি একটি পরিমাণ নির্ধারণ করা যাবে। এটার মধ্যে কম বেশ হতে পারে, তবে মোটামুটি একটি পরিমাণ নির্ধারণ করা যেতে পারে, করা সম্ভব। তো সেই পরিমাণটি পূর্ব থেকে নির্ধারণ করা হয়। সেই পরিমাণটি পূর্ব থেকে নির্ধারণ করা হয় এবং পূর্ব থেকে নির্ধারণ করে মালিককে জানানো হয় যে প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ পরিচালনার জন্য মাসে ধরে নিলাম 20,000 টাকা খরচ হবে। মাসে ধরে নিলাম যে দৈনন্দিন খরচ প্রতিদিন এই যে ক্ষুদ্র যে লেনদেনগুলো রয়েছে সেই ধরনের লেনদেনের পরিমাণ হবে সারা মাসে হয়তো 20,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা খরচ হবে সারা মাসে। তো সেই বিষয়টি মালিককে অবহিত করা হবে এবং তাকে বলা হবে যে এই 20,000 টাকা মাসের শুরুতেই যেন তোলার অনুমতি দেওয়া হয় এবং এই 20,000 টাকা একজন সহকারী ক্যাশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে যে এই 20,000 টাকা তাকে দিয়ে বলা হয়ে থাকে যে তুমি একটি খুচরা নগদান বই সংরক্ষণ করবে এবং এই 20,000 টাকা থেকে প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচগুলো ক্ষুদ্র লেনদেন যেগুলো রয়েছে সেগুলো তুমি নির্বাহ করবে এবং মাসের শেষে প্রধান ক্যাশিয়ার যিনি রয়েছেন তার কাছে সেই হিসাবটি দেবে। সেই যে এইভাবে একটি পূর্ব থেকে একটি আলোচনা হতে পারে এবং মালিক যদি এতে সম্মত হয়, তাহলে আমরা এই খুচরা নগদান বই বা পেটি ক্যাশ এক্সপেন্স সিস্টেম চালু করতে পারি। প্রতিষ্ঠানে পেটি ক্যাশ খরচ সিস্টেমটা হলো এটাই, অর্থাৎ খুচরা নগদান বই, এটাকে পেটি ক্যাশ সিস্টেমও বলা হয়ে থাকে। পেটি ক্যাশ বলা হোক, পেটি ক্যাশের বাংলাটাই হচ্ছে খুচরা নগদান। তো সেই পেটি ক্যাশ খরচ ব্যবস্থা চালু করা যেতে পারে যদি মালিক এতে সম্মত হয়। তো মালিক সম্মত হলে তিনি মাসের শুরুতেই একটি চেক দেবেন
চেক দেবেন এবং সেই চেকের টাকা অর্থাৎ 20,000 টাকা যদি হয়ে থাকে তো 20,000 টাকা আমরা ব্যাংক থেকে তুলব। 20,000 টাকা ব্যাংক থেকে তুলে সেই টাকাগুলো দিয়ে আমরা সারা মাসের খরচ চালাবো। একজন সহকারী ক্যাশিয়ার এই খরচগুলো লিখে রাখবেন এবং মাসের শেষে প্রধান ক্যাশিয়ারকে হিসাব দেবেন। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে প্রতিষ্ঠানের খরচগুলো। এটাই হলো খুচরা নগদান ব্যবস্থা। তো এক্ষেত্রে আমরা আজ যে কাজটি করব সেটি হলো এই খুচরা নগদান বই কীভাবে সংরক্ষণ করা হয়ে থাকে এবং এই যে সহকারী ক্যাশিয়ার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আমি সেই ক্ষেত্রে সেই সহকারী ক্যাশিয়ার হই তাহলে আমি কিভাবে সেই খরচটি রাখব। আমি একজন ছাত্র হিসাবে আমি এভাবে চিন্তা করব যে আমি একটি প্রতিষ্ঠানের প্রধান হিসাবরক্ষকের অধীনস্থ একজন সহকারী হিসাবরক্ষক এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে টাকা 20,000 টাকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এইগুলো দিয়ে আমাকে দৈনন্দিন খরচ চালানোর জন্য এবং মাসের শেষে প্রধান ক্যাশিয়ারকে সেই খরচের হিসাবটি দেওয়ার জন্য। তো সেই কাজটি যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি কিভাবে করব সেইভাবে আমাকে কল্পনা করে আমরা আজ এই খুচরা নগদান বইটি সংরক্ষণ করব এবং খুচরা নগদান বই লেখার পদ্ধতিটি তোমাদেরকে দেখাবো। তো আজকের যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেখানে সেই প্রশ্নটি হলো, এবং এক্ষেত্রে যা করা হয়তো আরও কিছু প্রশ্ন দেখার আগে আরও কিছু একটু আলোচনা করে নিই। এক্ষেত্রে আমি যে দায়িত্বটি নিলাম, আমাকে যে দায়িত্বটি দেওয়া হলো খুচরা নগদান বই সংরক্ষণ, এক্ষেত্রে আমাকে যা করতে হবে সেটি হলো আমি আগে চিন্তা করে নেব যে এই প্রতিষ্ঠানে কোন কোন খাতে খরচগুলো হয়ে থাকে। যেমন সাধারণভাবে যদি আমরা ধরে নিই, একটি প্রতিষ্ঠানে সাধারণত চিঠি পাঠানোর জন্য খরচ হয়ে থাকে, বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হয় অথবা যোগাযোগ করা হয়। যদিও চিঠি বর্তমানে খুব কম, সেক্ষেত্রে ইমেইল, ইন্টারনেট এই ধরনের যোগাযোগ সংক্রান্ত খরচ, এই ধরনের একটি খরচ রয়েছে। কুরিয়ার সার্ভিসে চিঠি পাঠানো, কোনো একটা পার্সেল পাঠানো অথবা এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, এগুলো যে কোনো মাধ্যমে হতে পারে। কুরিয়ার সার্ভিসে হতে পারে, ডাকযোগে হতে পারে অথবা ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, ইমেইলে হতে পারে। তো এই ধরনের যোগাযোগ সংক্রান্ত খরচটাকে আমরা যদি খুচরা নগদের মধ্যে আনি তাহলে আমরা এটাকে কি নামে ধরবো? ডাক ও তার, অর্থাৎ ডাক সংক্রান্ত যে ডাক টিকিট, ডাক বিভাগ যেটা তো পোস্টাল সার্ভিস, সেই ডাক এবং টেলিফোন সংক্রান্ত খরচগুলো, এই ধরনের ইমেল, ইন্টারনেট সবগুলো মিলিয়ে আমরা এই ধরনের একটি খাত সৃষ্টি করব, সেটাকে দিব আমরা ডাক ও তার, এরকম একটি করতে পারি। তারপরে আরো দেখা যেতে পারে প্রতিদিন কি খরচ হয়ে থাকে, যেমন কাগজ লাগে, কলম লাগে, কার্বন লাগে, পেন্সিল লাগে, ইরেজার লাগে, এই ধরনের ছোট কিছু আইটেম লাগে। তো সেগুলো কেনার জন্য আমরা একটা খাত তৈরি করে নেব, সেটার নাম দেবো আমরা মণিহারি। তারপরে আরও লাগে কি, বিভিন্ন সময় আমরা আমাদের পিয়নকে বিভিন্ন সময় একটু দূরত্বে পাঠাই, যেমন রিক্সা ভাড়া দিয়ে হয়তো সে 3 কিলোমিটার দূরে কোনো একটি কাজের জন্য গেল, তাকে আমরা 20 টাকা রিক্সা ভাড়া দিলাম। তো সেই রিক্সা ভাড়া প্রদান, সেটাকে আমরা এইরকম একটি কাজ করতে পারি, সেটা হলো যাতায়াত খরচ। এইরকম একটি খাত প্রায় সময় থাকতে পারে। বিভিন্ন সময় আমরা অনেককেই বিভিন্ন কাজে যাতায়াত খরচ দিতে পারি। তো সেই যাতায়াত খরচের কাজটি আমরা একটি ধরতে পারি। তাহলে আমরা এই পর্যন্ত কয়টি ধরলাম? আমরা ধরলাম হলো ডাক কথা, অর্থাৎ চিঠি পাঠানো সংক্রান্ত এবং যোগাযোগ সংক্রান্ত খরচ, কাগজ কলম কার্বনের জন্য মণিহারি সংক্রান্ত খরচ, আর হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যাতায়াত খরচ। তারপরে হতে পারে আমাদের বিভিন্ন সময় আমাদের কাস্টমার এবং আমাদের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আপ্যায়ন করা হয়ে থাকে, বিভিন্ন সময় আমরা প্রতিষ্ঠানে আপ্যায়ন করে থাকি। তো সেই আপ্যায়ন সংক্রান্ত খরচটাকেও আমরা এই খাতের মধ্যে নিয়ে আসতে পারি। আমরা আপ্যায়ন খরচটা যদি আমরা এটার মাধ্যমে চালাই তাহলে আপ্যায়ন খরচ নামে এই ধরনের একটি খাত ধরে নিতে পারি। তাহলে 4টি খাত হল। তো এইভাবে আমরা আগে থেকে অনুমান করব প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী যে আমাদের কোন কোন খাত আছে, সেই লেনদেনগুলো পর্যালোচনা করে, আগের মাসের লেনদেনগুলো পর্যালোচনা করেই আমরা কিন্তু আমরা এই ধরনের খাতগুলো চিহ্নিত করব, করে তারপরে এই খাতে আমরা লেনদেনগুলো লিখবো। এটাই আসলে মূল কাজ। তো আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নে যদি আমরা দেখি তাহলে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। তো আজকের যে প্রশ্নটি সেটি হলো, এই হলো আজকের প্রশ্ন। রবি ট্রেডার্সের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। রবি ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। এটি হলো অগ্রদত্ত, কথাটার অর্থটা আছে বুঝতে হবে। সেটি হলো আগে প্রদত্ত। অগ্রদত্ত মানে আগে দেওয়া, এর মানে হলো টাকাগুলো আগে দেওয়া, অর্থাৎ মাসের শুরুতেই মালিক আমাকে বা ম্যানেজার বা প্রধান ক্যাশিয়ার যিনি হন না কেন আমাকে আগেই টাকা দিয়ে দেবেন। কারণ আমি যদি খরচ করতে হয় তাহলে আমাকে তো টাকা লাগবে, তো সেই টাকাগুলো মালিক আমাকে আগেই দিয়ে দেবে। তো এটাই হলো অগ্রদত্ত পদ্ধতি। 2016 সালের এপ্রিল মাসে তার ব্যবসায়ের এই যে লেনদেনগুলো ছিল এরকম। তো প্রথমে কি আছে, এপ্রিল মাসের 1 তারিখে, এটা 16 সালের এপ্রিল মাসে হলো প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি হয়েছে 700 টাকা। আমরা পেয়েছি 700 টাকা। এই হলো আমাদের শুরু, যেটি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে আমাদের কত টাকা লাগতে পারে সেটা পূর্ব থেকে নির্ধারণ করা। তো সেই পূর্ব থেকে নির্ধারণ করা হয়েছে এই প্রতিষ্ঠানে 700 টাকা হলে মোটামুটি সারা মাসের খরচ চালানো যাবে প্রতিষ্ঠানের আয়তন অনুযায়ী। তো সেই 700 টাকাই হলো অগ্রদত্ত টাকা। এটাই আমরা নগদ পাবো প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে। যদি আমি খুচরা
আমি যদি সহকারী ক্যাশিয়ার হই আর আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, তো আমি কি পাবো? আমাকে যদি এই খুচরা নগদান বই সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়ে থাকে, তাহলে আমি প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে 700 টাকা পাবো এই মাসের শুরুতেই, এপ্রিল মাসের শুরুতেই। তো আমি এটা দিয়ে শুরু করব। এরপর থেকে আমি কি করব? খরচ করতে থাকবো। কি কি খাতে খরচ রয়েছে, এখন আমার কাজ হলো এই কি কি খাতে খরচ রয়েছে আগে থেকে নির্ধারণ করা। তো আমি যেমন কাগজ ক্রয়, আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে কাগজ, কলম, কার্বন এটাকে নেব মণিহারি খরচের মধ্যে, তো আমরা এটাকে মণিহারি খরচের মধ্যে নেব। বাস ভাড়া, বাস ভাড়া ওই যে আমি কিছুক্ষণ আগে রিক্সা ভাড়ার কথা বলছিলাম, তো এটা বাস ভাড়া যেহেতু, তো যাতায়াত খরচের মধ্যে নেওয়া যেতে পারে। তো এই পেলাম আমরা দুটি খাত পেয়ে গেলাম, কাগজ ক্রয় পেলাম মণিহারির জন্য, আর বাস ভাড়া নেব আমরা যাতায়াত খরচের মধ্যে। টেলিগ্রাম খরচ কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে টেলিফোন, ইন্টারনেট, ইমেইল বা কুরিয়ার সার্ভিস অথবা পোস্টাল সার্ভিস যাই বলি না কেন, এই ধরনের যোগাযোগ সংক্রান্ত সব খরচ টেলিগ্রাম সবগুলোই যাবে কোথায়? ডাকতারে। তো এটা একটা খাত পেলাম আমরা, তাহলে তিনটির জন্য তিনটি খাত পেয়ে গেলাম। কাগজ ক্রয় যাবে মণিহারিতে, বাস ভাড়া যাবে যাতায়াতে, টেলিগ্রাম যাবে হলো ডাকতারে। তো পেয়ে গেলাম তিনটি। তারপরে বাকিতে আসবাবপত্র ক্রয়, এটি একটি বাকি লেনদেন, এবং বাকিতে কিনলে আসবাবপত্র কেনার লেনদেনটি কিন্তু এই খুচরা নগদান বইয়ের কাজ নয়। আসবাবপত্র কিনলে এটা প্রধান ক্যাশিয়ার দেবেন, এবং এটা যদি নগদ হয়ে থাকে তো আমরা এটা প্রধান ক্যাশিয়ারের কাছে স্থানান্তর করব এবং তিনি সেই টাকাটা পরিশোধ করবেন। আর এখানে যদিও বাকিতে উল্লেখ রয়েছে, সেটা তো আসার প্রশ্নই ওঠে না, বাকি কোনো লেনদেন তো কোনো নগদান বইতেই আসে না, তো এটা আসবে না আসলে কোথাও। ডাক খরচ, কিছুক্ষণ আগে তারের কথা বলছিলাম, এই যে ডাক খরচ, এই যে টেলিগ্রাম, ডাক, এগুলো যাবে তারে। তাহলে আমাকে নতুন করে আর খাত প্রয়োজন হচ্ছে না। এই পর্যন্ত আমরা তিনটি খাতে রয়েছি, একটি হলো মণিহারি, একটি হলো যাতায়াত, আর এই যে টেলিগ্রামের জন্য নিয়েছিলাম ডাকতার, তো এই ডাকতারের মধ্যে কিন্তু ডাক খরচটাও চলে যাবে। নাস্তা খরচ, নাস্তা খরচ কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম আমরা, যে আপ্যায়ন করা হতে পারে কাস্টমার অথবা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের যে খাওয়ানোর যে বিষয়টি আপ্যায়ন, সেটি আপ্যায়ন খরচে যাবে। তো নাস্তা খরচটা আপ্যায়ন খরচের মধ্যে যাবে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, এগুলো কিন্তু এই লেনদেনের সাথে ম্যাচ হচ্ছে না, কারণ হলো পণ্য বিতরণ যে বিষয়টি, এখানে টাকার কোনো লেনদেন হয়নি, পণ্য বিতরণ করা হচ্ছে। তো পণ্য টাকা দিলে ভিন্ন কথা ছিল, তো এখানে পণ্য সংক্রান্ত লেনদেন নগদান বইতে আসবে না, কারণ পণ্য লেনদেন নগদ লেনদেন নয়। এটা আমরা আমাদের উৎপাদিত পণ্য কাস্টমারদের মধ্যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করে দিয়েছি, এখানে টাকা পয়সার লেনদেন হয়নি, যার কারণে এটা অনগদ লেনদেনের মধ্যে পড়বে, যার কারণে আসবে না। তারপরে হলো কাগজ কলম ক্রয়, কাগজ ক্রয় কিছুক্ষণ আগেও কিন্তু কাগজ ক্রয় ছিল, 3 তারিখে ছিল, আবার 30 তারিখে কাগজ কলম ক্রয়। তো সেটি আবার কোথায় যাবে? তা আমরা পেলাম হলো, এটি যাবে হলো ওই যে মণিহারিতে। তাহলে আমরা কয়টি খাত এ পর্যন্ত পেলাম? আমরা এখানে পর্যালোচনা করবো, আগে থেকেই কিন্তু শখ করার আগে আমাদেরকে পর্যালোচনা করতে হবে। তো এখানে কাগজ ক্রয় যাবে মণিহারিতে, বাস ভাড়া যাবে যাতায়াতে হলো 2টি, টেলিগ্রাম যাবে ডাকতারে 3টি, আর এটা যাবে আপ্যায়ন হলো 4টি, আর এই 4টি কাজ। তাহলে এই যে কাগজ কলম তো আমরা মণিহারিতে নিয়ে গিয়ে 4টি কাজ যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের এই খুচরা নগদান বইটি রাখা হয়ে যাবে। যেমন এখানে কয়টি কাজ? 4টি কাজটি তারা করেছে। তো এখানে 4টি খাত যদি আমরা করি, তাহলে আমাদের এই খুচরা নগদান বইটি করে নেওয়া সম্ভব। তো এইভাবে আমরা করবো। আমরা চকটি কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রশ্নে চলে যাচ্ছি, যে আমাদের সৃজনশীল প্রশ্ন রয়েছে সেখানে চলে যাচ্ছি। প্রশ্ন হলো, খুচরা নগদান বই বহির্ভূত লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করে। খুব সহজ প্রশ্ন। এই লেনদেনগুলোর মধ্যে যে খুচরা নগদান বইয়ের ভিতরে আসবে না, বহির্ভূত যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা, মানে সেগুলোর পরিমাণ বলছে। তো সেগুলোর পরিমাণ আমরা খুব সহজে যোগ করে নিতে পারি। মানে যে বাকিতে আসবাবপত্র ক্রয়, এটা তো খুচরা নগদান বই কেন, কোনো নগদান বইতে এটি আসবে না, তো এটি আনবো। আর হলো পণ্য সংক্রান্ত লেনদেন, অর্থাৎ পণ্য বিতরণ করেছে, এটি একটি অনগদ লেনদেন, সেটিও নগদান বইতে আসবে না। এই দুটো সংখ্যা যোগ করে নিলেই এই 600 আর 200 800 টাকা হয়ে যাবে কয়ের উত্তর। খুব সহজ প্রশ্ন। আমরা কয়ের উত্তরে যাচ্ছি। এই যে 600 এবং 200 মিলে 800 হয়ে গেল, এটা আমরা এক নজরে দেখে নিলাম, কয়ের উত্তর হয়ে গেল। যাব আমরা খতে, আমাদের মূল যে কাজটি সেটি হলো খুচরা নগদান বই। হয়তো এখানে থেকে খতে কি বলা হচ্ছে? অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। এটি হলো আমার আজকের মূল কাজ, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করা। আর এই আনসারটি হলো খ নম্বরে, এই হলো আমাদের আনসার। তো এখানে যেটি করতে হবে সেটি হলো, উপরে দেবো আমরা প্রতিষ্ঠানের অবিটারাস আর খুচরা নগদান বই, আর ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে পারি কোন পদ্ধতিতে করছি। সেই পদ্ধতিটির নাম হলো অগ্রদত্ত পদ্ধতি। তো আমরা এইভাবেই আমরা চকটি করে নিলাম। তারপরে আমার যে কাজটি হলো সেটি হলো এইভাবে চকটি তৈরি করা। তো চকের জন্য আমাদের যেভাবে করতে হবে সেটি হলো, প্রথমে আমরা প্রাপ্তি নামে একটি কাজ দেবো। এইখানে প্রথমে একটি, সাধারণত আমরা যে বিভিন্ন ধরনের যে আমাদের যে ইয়েগুলো করে থাকি, খুচরা নগদান বই করে বিভিন্ন হিসাবগুলো করে থাকি, প্রথমে তারিখের গড়টি থাকে, কিন্তু না, এখানে তারিখের গড়টা 2 নম্বরে থাকবে। আর প্রথমে প্রাপ্তি নামে একটি খাত থাকবে, এটি হলো টাকা পাওয়ার খাত। ওই যে আমরা মালিকের কাছ থেকে প্রথম দিনেই 700 টাকা পেলাম, সেটি লেখার জন্য। তো এটি একটি খাত। তারপরে তারিখের একটি গড় থাকবে, তারপরে বিবরণ থাকবে, এখানে আমরা বিবরণ লিখবো। তারপরে হবে বাউচার নাম্বার। খরচগুলো যে আমরা করব,
খরচের নিশ্চয়ই একটি ভাউচার থাকবে, সেই ভাউচারের নাম্বারটা এখানে বসিয়ে দেব। কারণ হলো পরবর্তীতে খুঁজে পাওয়ার সুবিধার্থে এবং হিসাব রক্ষণের স্বচ্ছতার জন্য কিন্তু যে ভাউচারগুলো রয়েছে, সেই মানে হিসাবের যে সাপোর্টিং বা ভাউচার যেগুলো রয়েছে, সেই ভাউচারের নাম্বারটা এখানে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের লিখতে হবে। যদি আমরা বাস্তবে কাউন্টিং করি তাহলে আমাদেরকে এই ভাউচার নাম্বারটা এখানে লিখতে হবে, যাতে আমাদের কি হয়, আমরা এই ভাউচার নাম্বারে আমরা যাব, এই ভাউচার নাম্বারটা দেবো যাতে ভবিষ্যতে আমরা সেটা খুঁজে পেতে সুবিধা হয়। তো এখানে ভাউচার নাম্বার যদি আমাদের বাস্তবে অ্যাকাউন্টিং এখানে করছি না, যার কারণে আমাদের এখানে ভাউচার নাম্বারটা নেই, ওটা খালি থাকলো। আর এই হলো মোট টাকার কলাম, এখানে টাকার কলামে যা যে খরচই হবে এখানে টাকাতে বসবে একবার। তারপরে এটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটি, কিছুক্ষণ আগে আমরা খাত নির্ধারণ করেছিলাম যে এই প্রতিষ্ঠানে কোন কোন খাতে লেনদেন হয়ে থাকে। তো আমরা যেটি পেলাম সেটি হলো মনিহারি খাতে হয়ে থাকে, যাতায়াত খাতে হয়ে থাকে, ডাক ও তার খাতে হয়ে থাকে, আর আপ্যায়ন খাতে হয়ে থাকে। আরও একাধিক খাত হতে পারে বিভিন্ন সময়, যদি আমাদের প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী দেখা যায় ভিন্ন কোনো খাত রয়েছে। আর যদি দেখা যায় এইসব ধরনের কোনো খাতের সাথে মিল হচ্ছে না, তাহলে যে কোনো একটি খাত তৈরি করে শেষে আমরা একটি কার্ড দিয়ে দেবো, সেটি হলো বিবিধ খাত। অর্থাৎ বিবিধ নামে একটি কাজ যদি আমরা দিয়ে দিই, তাহলে অস্বাভাবিক বা অপ্রয়োজন যে মানে অন্য কোনোটির সাথে ম্যাচ হচ্ছে না, এই ধরনের লেনদেনগুলো আমরা ওইখানে লিখে নিতে পারবো। তো আমরা আজকে বিবিধ প্রয়োজন পড়ছে না, কারণ হলো এখানে যে খাতগুলো রয়েছে সবগুলোর সাথেই কিন্তু আমাদের এটা মিলে যাচ্ছে, যার কারণে আমরা এই 4টি খাত এখানে দিলাম। তো এটা আমাদের আমরা আগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে যে নির্দিষ্ট ছিল যে কলামগুলো নির্দিষ্ট ছিল, যেমন এক গড়া নগদান বইতে ছিল 10টি কলাম একদম নির্ধারিত বিধিবদ্ধ কলাম। যদি নরভিত্তিক প্রশ্ন আসে, যে বহু নির্বাচনী প্রশ্ন আসে যে এক গড়া নগদান বইতে কয়টি কলাম থাকে, তা আমাকে উত্তর দিতে হবে 10টি। যদি বলা হয় 2 গড়া নগদান বইতে কয়টি কলাম থাকে, তাহলে আমাকে উত্তর দিতে হবে 12টি। আর যদি বলা হয় 3 গড়া নগদান বইতে কয়টি কলাম থাকে, তাহলে আমাকে বলতে হবে 14টি। এটি হলো নির্ধারিত। কিন্তু খুচরা নগদান বইতে কয়টি কলাম থাকে, এ ধরনের কোনো প্রশ্ন আসবে না, কারণ হলো খুচরা নগদান বইতে এইখানে কলামের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, অঙ্কের ধরন অনুযায়ী, যার কারণে এখানে কিন্তু এই যে আরেকটি কলাম হয়তো যদি আমাদের এইগুলোর সাথে মিলতো না কোনো একটি লেনদেন, তাহলে আমাকে বিবিধ নামে আরেকটি কাজ প্রয়োজন পড়তো। তো এখানে সবগুলো মিলে যাচ্ছে, যার কারণে আমার কিন্তু আলাদা কোনো আর কোনো কাজ দিতে হয়, তো 4টি খাতের মধ্যে আমাদের সীমাবদ্ধ রয়েছে। তো এইভাবে অর্থাৎ এই বইতে আমাদের যে এই যে খুচরা নগদান বই, সেখানে কিন্তু কলামের সংখ্যা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী, অঙ্কের ধরন অনুযায়ী হ্রাস বৃদ্ধি হতে পারে। তো আমরা সেইভাবেই কিন্তু এটা করব যতগুলো আমাদের লাগে। তো আমাদের এই প্রশ্ন পর্যালোচনা করে আমরা 4টি খাত পেয়েছি, সেই 4টি খাতই আমরা এখানে লিপিবদ্ধ করেছি। তো আমরা শুরু করব, কিভাবে শুরু করতে হয় সেটি হলো, প্রথম যে কাজটি সেটি হলো আমাদের সালটা লিখতে হবে। তারিখের কলামে সাল লিখব আর 1 তারিখ লিখব, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে লেনদেন, যে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা পাওয়া। তো সব সময় কিন্তু এটি উপরে থাকবে, অর্থাৎ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে আমরা টাকা পাবো, এই টাকাগুলো আমরা পাবো, যে কোনো একটা অ্যামাউন্ট থাকতে পারে। তো আমরা এখানে নগদান হিসাব লিখে এই টাকাগুলো আমরা প্রথমে রিসিভ করব। এখানে আমরা লিখবো এপ্রিলের 1 তারিখ নগদান হিসাব, মানে নগদ টাকা এসেছে আমাদের হাতে, এবং এই দিকে লিখবো। একটি বিষয় কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, সাধারণত আমরা কোনো বিবরণ যদি লিখি তো আমরা কোন দিকে লিখি, এটাকে লিখে এই দিকে, যে কোনো কিছু লিখে, যেমন এই যে কাগজ ক্রয় ওইদিকেই লেখা পড়েছে, কিন্তু এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে, একটু আনকমন একটি বিষয়। খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে একটি তারিখের কলাম থাকবে এবং কমন একটি বিবরণের কলাম। এই কমন উভয়ের জন্য কমন, এদিকের জন্য এটা, এদিকের জন্য এটা, অর্থাৎ এটি কমন একটি বিবরণের কলাম এবং এটি পিছন দিকে লেখা হয়েছে, অর্থাৎ নগদান হিসাব লিখে টাকা লেখা হয়েছে এই যে প্রাপ্তির কলাম, অর্থাৎ 700 টাকা আমরা পেয়েছি, এটি লিখলাম এখানে। এই শুরু হয়ে গেল আমার খুচরা নগদান বই, আমি টাকা পেয়ে গেলাম। তারপরে আমাকে এখন খরচ করতে হবে, আমি যে তারিখে খরচ পাবো সেখানে খুব সহজ বিষয়। তো আমাদেরকে যেতে হবে হলো লেনদেনের মধ্যে 2 তারিখে, 3 তারিখে রয়েছে কাগজ ক্রয়, তো আমরা লিখবো কাগজ ক্রয়, এই যে এখানে লিখলাম কাগজ ক্রয়, 3 তারিখ দিলাম। আর এদিকে আর কিছু লিখতে হবে না, আমাদের এদিকে লিখতে হবে, অর্থাৎ এখানে খরচের দিক হলো এদিক। তো আমরা কাগজ ক্রয় লিখে এখানে আমরা দিব 100 টাকা। একবার লিখবো যে মোট টাকার কলামে লিখবো, কারণ এখানে মোট 100 টাকা খরচ হয়েছে। আবার লিখবো কোন খাতে খরচ হয়েছে এইখানে। তো খুব সহজ বিষয়, এটা নিয়ে খুব একটা আলোচনার প্রয়োজন পড়ে না। কাগজ ক্রয় লিখে এখানে একবার লিখবো, আর আমার এই যে মনিহারির, যেহেতু এটা মনিহারির কাগজটা মনিহারির মধ্যে পড়ে, এই মনিহারির খাতে একবার লিখলাম। একইভাবে আমরা বারবার আর প্রশ্নে যাচ্ছি না, যে 6 তারিখে বাস ভাড়া, খুব সহজ, এই যে মোটের মধ্যে কলামে একবার, এটা কোন খাতের মধ্যে পড়ে, যাতায়াত খরচের মধ্যে পড়ে, এখানে যাতায়াত খরচের মধ্যে একবার। তারপরে হলো টেলিগ্রাম খরচ, এই মোট কলামের মধ্যে একবার, আর এটা কোন খরচের মধ্যে পড়ে, ডাক ও তারের মধ্যে পড়ে, এই যে ডাক ও তারের মধ্যে লিখলাম একবার। তারপরে ডাক খরচ, এটি ডাক ও তারের মধ্যে পড়ে, এইবার মোট লিখলাম একবার, আবার মোট এই যে লিখলাম ডাক ও তারের মধ্যে লিখলাম একবার। এটি আমাদের মনে হয় তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে, অর্থাৎ যে তারিখেই লেনদেন হোক তারিখ অনুযায়ী আমরা একবার লিখবো মোটের কলামে, আর একবার লিখবো সংশ্লিষ্ট যে খাত রয়েছে সেই খাতে। নাস্তা খরচ আমরা একবার লিখবো মোটের কলামে, আরেকবার লিখবো এটা আপ্যায়ন খাতের মধ্যে পড়ে, যে এখানে লিখেছি আপ্যায়ন খাত। আর সবশেষে হলো 30 তারিখ কাগজ কলম ক্রয়, একবার লিখবো মোটের কলামে, আরেকবার লিখবো আমাদের এটা কোন কলামের মধ্যে পড়ে, কাগজ কলম হলো কাগজ কলম, কার্বন হলো মনিহারি, তাহলে আমরা মনিহারি কলামে একবার লিখলাম।
অর্থাৎ একবার লিখবো মোটের কলামে টাকাগুলো, আর একবার লিখবো যে খাতে খরচ হয়েছে সেই খাতে। হয়ে গেল। তারপরে আমার যে কাজ সেটি হলো যোগ করে নেওয়া। তাহলে আমাকে এখান থেকে শুরু করে আমরা রেখা টানবো। এই যে এই জায়গা থেকে এই যে সোজা আমরা এই রেখাটি এখানে টানা হয়েছে, একসাথেই আমরা টানতে পারি পুরো রেখাটা টেনে, তারপর আমরা যোগ করে নেব। এই সংখ্যাগুলো যোগ করে নেব, পেলাম কত? 450। এই সংখ্যাগুলো যোগ করে পেলাম 180। এই সংখ্যাগুলো যোগ করে পেলাম 20। এই সংখ্যাগুলো যোগ করে পেলাম 190। আর এই সংখ্যা একটাই ছিল 60 টাকা, পেলাম 60। তাহলে এই যুগটা হয়ে গেল। আর এখন কাজ যেটি সেটি হলো এগুলো বন্ধ করে দেব। এই যে দুটো রেখা টেনে বন্ধ করব, এখানে দুটি রেখা টেনে বন্ধ করব, এখানে দুটি রেখা টেনে বন্ধ করব। সবগুলোর নিচে আমরা দুটি করে রেখা টানবো, তবে 450-এর নিচে রেখা টানবো না। এটা বন্ধ হবে না, বন্ধ হবে হলো এগুলো। এটার কাজ শেষ। এগুলো পরবর্তীতে কোথায় যাবে সেটি নিয়ে আমরা আলোচনা করছি পরে। তো এখানে আমরা যোগ করে নিলাম। করার পরে তারপরে যে কাজটি সেটি হলো, এখন আমার কাজ হলো এই 450-এর সাথে 700 টাকার কাজ। এই যে 700 টাকা আমরা পেয়েছিলাম আর আমরা খরচ করেছি 450 টাকা, তাহলে আমার কত রয়েছে? এই যে কাজটি সেটি আমার ব্যালেন্স করার কাজ। তো এখন যেটি করব আমরা সেটি হলো এইগুলো বন্ধ করে দেওয়ার পরে আর এই যুগটা করার পরে এখানে 450 কিন্তু বন্ধ হয়নি, এখানে আমরা দুটি রেখা টানিনি, এখানে বন্ধ হবে না। এটার নিচে আমরা কি করব? এক লাইন একটা লেখার এই যে 250 লেখার মতো একটি জায়গা থাকবে, তাহলে এই সংখ্যাটা লেখার মতো একটি জায়গা রেখে আমরা এখানে একটা রেখা টানবো। আবার শুধু এই জায়গার মধ্যে এখানে রেখা টানবো। এইখানে রেখা টেনে, এটা কিন্তু অন্য বিষয়টা ওই যে কোশ্চেন পৃষ্ঠা লেখার জন্য দিয়েছে, এটা না দিলেও আমাদের হবে। আমার এই টেকাটা টানতে হবে এইখানে। তো এই রেখাটা টেনে দিলেও দিতে পারি আমরা, দিয়ে এখানে কোশ্চেন পৃষ্ঠাগুলো লিখবো, অসুবিধা নেই। তবে তো আমাদেরকে এইখানে যোগ করব, এই যে রেখা, এই রেখাটা টানবো। এই রেখাটা টেনে আমাদের সোজা এইখানে স্কেল বসাবো, কিন্তু স্কেল সোজা আমাদেরকে পেছন দিকে যেতে হবে। এই যে পেছন দিকে এইখানে এই পর্যন্ত আমাদের স্কেল বসিয়ে নিতে হবে, তাহলে আমাদের ভুল হবে না। তো স্কেল বসিয়ে দিলে কি হবে? এই রেখাটা সোজা আমাদের পেছন দিকে এইখানে টানবো আমরা একটা রেখা টেনে আমি উপরের দিকে তাকাবো, দেখলাম এখানে 700 টাকা রয়েছে। এই 700 টাকা আমরা এখানে যোগ করে নেব। এই যোগ করা, এখানে আর কোনো একাধিক সংখ্যাও থাকতে পারে, তবে এখানে একাধিক সংখ্যা থাকার সুযোগ নেই, খুব কমই রয়েছে, থাকতে পারে মাঝে মধ্যে। তো সেটি আমরা আলোচনা করব। তো এই হলো আমাদের 750 টাকা। এই 700 টাকা, এই 700 টাকা যোগ করে দিলাম। এই 700 টাকা নিয়ে আমরা সোজা আমরা এই যেখানে রেখা টেনেছিলাম এটা নিচেও দিলাম, দিয়ে এটা নিচে দুটো রেখা টেনে বন্ধ করব, এটার নিচেও দুটো রেখা টেনে আমরা বন্ধ করে দেব, কারণ এটা বন্ধ করতে হবে। হিসাব বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এখন আমাদের কাজ হলো ব্যালেন্স করা। ব্যালেন্সটা কি? এখানে 700 টাকা, কিন্তু এখানে কিন্তু 700 টাকা ঠিকই রয়েছে, এই যে 700 টাকা উপরে রয়েছে এবং 700 টাকা আমরা লিখেছি, কিন্তু এখানে কিন্তু 700 টাকা নেই। এখানে রয়েছে কত? 450 টাকা, অর্থাৎ খরচ হয়েছে 450 টাকা। তাহলে আমার কত টাকা রয়েছে? এই 700 থেকে 450টা বাদ দিয়ে দেবো। যেমন আমি বিভিন্ন সময় ব্যালেন্স করে থাকি, সেই ব্যালেন্স এখানে করা হচ্ছে। আসলে মূলত এই 700 থেকে 450 টাকা আমরা বিয়োগ করব, করলে আমরা পাবো কত? 250 টাকা। এটার নামই আমরা দেবো মাসের শেষ দিনে, 30 তারিখে। মাসের যেহেতু এপ্রিল মাস, এটা এপ্রিল মাস 30 দিনে হয়, তো এই 30 তারিখ লিখে আমরা ব্যালেন্স সিডি লিখবো 250 টাকা। এই হলো কাজ। তো আমার তাহলে কি বুঝলাম আমরা? এখানে বুঝলাম যে আমার 700 টাকা আমরা মালিকের কাছ থেকে পেয়েছিলাম মাসের শুরুতে, বা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পেয়েছিলাম। আর প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পাওয়ার পরে সারা মাসে আমি খরচগুলো করলাম, আমি যদি খুচরা ক্যাশিয়ার হয়ে থাকি তো খরচগুলো করলাম, করে আমার হাতে এখন 250 টাকা রয়েছে। তো 250 টাকা, এটা হলো ব্যালেন্স সিডি। আর ব্যালেন্স সিডিটাকে আবার কি করতে হয়? বিডি করতে হয়। আর কারণটা কি? সিডি মানে কি? অর্থাৎ ক্যারিড ডাউন, এটা নিচে যাবে। নিচ মানে কি? আমাদের যেহেতু খাতা এইভাবে চলতে আছে, একটু প্রতিষ্ঠানের কন্টিনিউ হচ্ছে হিসাবের বইটি, তো আমাদের হিসাবের বইয়ের এইখানে যে মানে ব্যালেন্স সিট হচ্ছে এটা কিন্তু নিচের অংশে চলে যাবে। তো এখানে বিডি করা হবে। এই যে মে মাসের 1 তারিখ, যেহেতু এপ্রিল মাসের শেষ দিন হলো 30 তারিখ, পরের মাসের 1 তারিখ হলো মে মাস, এই দিনের 1 তারিখে ব্যালেন্স বিডি আমরা করব। আর টাকাগুলো কিন্তু এইদিকে লিখছি না, এখানে একটু ব্যতিক্রম বিষয় মনে রাখবে, এইদিকে কিন্তু লিখছি আমরা বিপরীত দিকে, যেমন এখানে লিখেছিলাম বিপরীত দিকে। এটি একটি আনকমন একটি ব্যবস্থা। তো এটার একটি বিবরণের কলাম এবং এইভাবে লিখতে হবে। ব্যালেন্স বিডি লিখে এইভাবে টাকা লেখার কথা, কিন্তু পিছন দিকে লেখা হচ্ছে। এই ব্যালেন্স সিডিটাই হলো ব্যালেন্স বিডি, 250 টাকা। এই 250 টাকা শুরু হয়ে গেল। তারপরে আমরা 250 টাকা পেলাম। এখন আমার কিন্তু পরের মাসে শুরু হয়ে গেল, মে মাসের 1 তারিখ। তো পরের মাস শুরু হলে কিন্তু আমার কি প্রতিষ্ঠানের সাথে আগে মালিকের সাথে আলোচনা করা হয়েছে, আগে থেকেই মালিকের সাথে আলোচনা হয়েছে যে মালিক কি দেবেন, মালিক প্রত্যেক মাসের শুরুতে 700 টাকা দেবেন এবং 700 টাকা দিয়ে খুচরা নগদান লেনদেন চলতে থাকবে। তো আমি কি করব? প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে কিন্তু আবার টাকা পাবো পরের মাসের শুরুতে। 250 টাকা তো আগেই পেয়েছিলাম, 250 টাকা আমরা পেয়েছিলাম হলো ব্যালেন্স বিডি আগে থেকে চলে, আমাদের গত মাসের টাকা থেকে রয়ে গিয়েছে উদ্বৃত্ত, এবং আরও 450 টাকা হয়ে গেলে আমি কিন্তু এই মাসটা শুরু করতে পারি। তো আমি আরও 400, কেন 450 হবে? কারণ আমার 700 মেলাতে হলে আমার আরও কত টাকা লাগবে? যে খরচটি হয়েছে, এই 450 টাকা যে খরচ হয়েছে, এই খরচের টাকাটা আমরা আবার নগদ পেয়ে যাব।
যাব, নগদান হিসাব। আবার এই যে নগদান হিসাব পাওয়ার কথা ছিল 700 টাকা, পেলাম কত 450 টাকা। কারণ হলো আগে থেকে যেহেতু 250 টাকা আমার হাতে আছে, তো আমি আমার 700 টাকা আমার আর প্রয়োজন নেই, আমার 450 হলে আমার কিন্তু পরের মাসে শুরু করতে পারি। তো আবার এটা পেলাম 450, তো হয়ে গেল কত 700 টাকা। এই আবার নিচের দিকে আমাদের লেনদেনগুলো আমার চলতে থাকবে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এই হলো খুচরা নগদান বইয়ের নিয়ম। তো বাস্তবে হিসাব রক্ষণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই খুচরা নগদান বই তোমরা গুরুত্ব সহকারে এটি দেখবে। আর হলো এই যে খতিয়ান পৃষ্ঠা যেটি রয়েছে, আমাদের পরবর্তী আরও কিছু কাজ রয়েছে, সেটি হলো এই যে খতিয়ান পৃষ্ঠা বলতে বোঝানো হচ্ছে এই যে মনিহারির যে খতিয়ানটি রয়েছে সেখানে কিন্তু 180 টাকা চলে যাবে। তারপরে যাতায়াতের খতিয়ানে কিন্তু 20 টাকা চলে যাবে। তারপরে ডাক ও তারের যে খতিয়ান রয়েছে সেখানে 190 টাকা চলে, অর্থাৎ এই খরচগুলো এইখান থেকে চলে যাবে, সঠিক কথায় মূল খতিয়ানে চলে যাবে। খতিয়ান রাখা হবে আলাদা, এটা কিন্তু শুধুমাত্র নগদ লেনদেন রাখার জন্য রাখা হয়েছে। আর ওইখানে আমাদের ওই যে সংশ্লিষ্ট খতিয়ান রয়েছে এটার, এই খতিয়ানে কিন্তু আবার এগুলো স্থানান্তর করতে হবে খরচগুলো মাসের শেষে। তো সেটি আমরা আজই খতিয়ানে একটি করব। আমরা খতিয়ান, এইখানে পরবর্তী প্রশ্নে খতিয়ানের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। এই যে খুচরা খরচগুলোর জন্য সংশ্লিষ্ট খতিয়ান তৈরি করো, তো খতিয়ানের অধ্যায়ে আমরা খতিয়ানের লিখার নিয়ম আমরা আলোচনা করেছি। তো আজও আমরা এই খতিয়ানগুলো এখান থেকে কীভাবে খতিয়ানে নেওয়া হয় সেটি দেখাবো। খুব সহজ বিষয়। যেমন এখানে প্রতিষ্ঠানের নাম দেবো আমরা রবি ট্রেডার্স, সাধারণ খতিয়ান এটাকে বলা হয়ে থাকে, মনিহারি হিসাব এবং সবগুলো হিসাবের খতিয়ান করবো আমরা। কয়টি হিসাব এখানে রয়েছে এইখানে দেখলে আমরা বুঝতে পারবো। যে মনিহারি একটি হিসাব রয়েছে, এটি খতিয়ান, যাতায়াতের জন্য একটি খতিয়ান, ডাক ও তারের জন্য একটি খতিয়ান এবং আপ্যায়নের জন্য একটি খতিয়ান, 4টি খতিয়ান লাগবে। তো 4 মার্কের জন্য এখানে 4টি খতিয়ান এখানে চাওয়া হয়েছে। তো এই হলো সাধারণ খতিয়ান এবং হিসাবের কোড নাম্বার, এবং এটা ইয়ে পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতি, চলমান জের পদ্ধতিতে করা হয়েছে। তো চলমান জের পদ্ধতিতে এখানে খতিয়ান তৈরি করা হয়েছে। তারিখ দেব এপ্রিলের 30 তারিখ দেবো। খুচরা নগদান মনিহারি হিসাবে কত টাকা খরচ হয়েছে, 180 টাকা। তো আমরা এখানে যাব, এই যে 180 টাকা খরচ হয়েছে, এই 180 টাকা আমরা এই খতিয়ানে নিয়ে আসবো। এপ্রিলের 30 তারিখ লিখে খুচরা নগদান হিসাব লিখে 180 টাকা আমরা এখানে ডেবিট করে নেব, কারণ এটি খরচ হয়েছে। আর এখানে যদি ডেবিট হয় তো এটা কিন্তু জেরের মধ্যে গিয়েও কী হবে, ডেবিট হবে। আমাদের কিন্তু পদ্ধতি যেটি চলমান জের পদ্ধতিতে এইভাবে ব্যালেন্স করা হয়ে থাকে, খুব সহজ। অর্থাৎ মনিহারির একটি এন্ট্রি রয়েছে শুধুমাত্র মাসের শেষে, এই যে 180 টাকা একবার লিখবো। ডেবিটে লেখার কারণ কি, কারণ হলো মনিহারি একটি খরচ এবং এই মনিহারির খরচটি কিন্তু ডেবিট হয়ে থাকে। তো এখানে যদি ডেবিট হয় তো ব্যালেন্সে গিয়েও ডেবিট হবে। আর হিসাবের কোড নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো হিসাবের কোড নাম্বারটা কি, এখানে কোড নাম্বারটা কিন্তু এখানে বসবে, অর্থাৎ এই যে বলা হচ্ছিল খতিয়ান পৃষ্ঠা যেটি, এই যে খতিয়ান পৃষ্ঠা যেটি যে অত নাম্বার খতিয়ানে চলে যাচ্ছে, তো এই নাম্বারটা এখানে বসবে, কোড নাম্বার। এখানে যদি কোনো নাম্বার থাকে তো এই নাম্বারটা এখানে দিলে আমরা পরবর্তীতে খুঁজতে সুবিধা হবে। তারপরে আমার লাগবে যাতায়াত খতিয়ান, খুব সহজভাবে এক নজরে আমরা দেখে নেব। এই যে এর আরেকটি খতিয়ান যাতায়াত হিসাব একইভাবে চক করা হয়েছে, শুধুমাত্র একটি এন্ট্রি লেখার জন্য। তো এই যে এখানে সব কিছু আগের মতোই, অর্থাৎ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ানের যে নিয়ম এবং হিসাবের কোড নাম্বারটা এখানে লেখা হবে যদি থাকে। তারপরে খুচরা নগদান হিসাব থেকে 20 টাকা খরচ হয়েছে যাতায়াত খাতে, দেখে নিই আমরা। এই যে 20 টাকা মাত্র খরচ হয়েছে, এই যে 20 টাকা। তো এটা একটি ব্যয় আমার জন্য, তো ব্যয় হলে কি হবে, ডেবিট হবে। তো এখানে ডেবিটে লেখা হয়েছে, এই যে ডেবিটে লেখা হয়েছে। আর এখানে যদি ডেবিটে লেখা হয় তো ব্যালেন্সে গিয়ে মানে জেরের মধ্যেও গিয়ে ডেবিটেই দিক থাকবে এবং এটা কোনো বন্ধও হবে না, যুগেও যাবে না। এটাই হলো নিয়ম, চলমান জের পদ্ধতিতে কন্টিনিউ ভাবে চলতে থাকে। তারপরে ডাক ও তার খতিয়ান করতে বলা হচ্ছে, ডাক ও তার খতিয়ান করতে বলা হচ্ছে। তো ডাক ও তার এখানে হলো, এখানে ডাক ও তার হলো, এই যে এখান থেকে আমরা নিয়ে আসবো। ডাক ও তারে হলো 190 টাকা, তো আমরা 190 টাকা আমরা এখানে নিয়ে আসবো। এই যে 190 টাকা আমরা পেলাম, 190 টাকা আমরা এখানে ডেবিট লিখলাম এবং এখানে নিয়েও 190 টাকা লিখে নিলাম। তারপরে হলো আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচের মধ্যেও একইভাবে আমরা এখানে 60 টাকা লিখলাম, খুচরা নগদান হিসাব লিখলাম এবং এখানে গিয়েও আমরা 60 টাকা লিখলাম। তো আমরা মোটামুটি এই যে খরচগুলো পেয়ে গেলাম। আপ্যায়ন খরচের জন্য 60 টাকা, এই যে এখানে রয়েছে আপ্যায়ন খরচ 60 টাকা রয়েছে। আপ্যায়নের জন্য খতিয়ান যেটি করলাম এখানে ডেবিটে একবার লিখলাম এবং ব্যালেন্সে একবার লিখলাম। তো আশা করি খতিয়ান নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ খতিয়ান তো আমরা এর আগেও করেছি। খতিয়ানের ওই নিয়ম থেকে চলমান জের পদ্ধতিতে খতিয়ানটা এখানে করা হবে। প্রত্যেকটি খরচের জন্য আলাদা আলাদা খতিয়ান হবে, এটাই হলো কথা। তো আসলে মূল আলোচ্য বিষয় ছিল আমাদের খুচরা নগদান বই। আমার মনে হয় তোমাদের খুচরা নগদান বই নিয়ে খুব একটা সমস্যা হবে না, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা পাঠ্য বই থেকে আরও কিছু প্রশ্ন নিয়ে সেগুলো তোমরা স্টাডি করবে, তাহলে এই অংশটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য তোমরা সবাই এটা মনোযোগ সহকারে দেখবে। সবাইকে ধন্যবাদ।